আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা। সহিংসতা ও অবরোধের কারণে পূজার ছুটিতে পর্যটন ব্যবসায় ধস। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন 7 সদস্যের ইইউ প্রতিনিধি দল। মহাসপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি, বিশিষ্টজন আর কূটনীতিকদের পূজা পরিদর্শন। সম্প্রীতি ধরে রাখার আহ্বান। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। জুলাই নৃশংসতার আরও 4টি ভিডিও চিত্র উপস্থাপন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য সড়কপথে অবরোধ দুপুর 12টার পর থেকে শিথিল করে যুগ্ম ছাত্র জনতা। এরপর থেকেই পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সাজেকে 3 দিন আটকে থাকা পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। রামসা বাজার যেন পড়ে যাওয়া এক বিধ্বস্ত জনপদ, যেখানে স্বপ্ন পড়েছে শত পরিবারের, ছাই হয়েছে বেঁচে থাকার সম্বল। রোববারের 140 ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই গুইমারার পরিস্থিতি থমথমে। দুর্বৃত্তের দেয়া আগুনে শতাধিক দোকান, বসতঘর পুড়েছে, যেখানে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন পাহাড়ি বাঙালি, ইঙ্গিত দিলেন তৃতীয় পক্ষের ইন্ধনের। এলাকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু এলাকায় জনগণকে বুঝা। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। জাতীয় নাগরিক পার্টি এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য, বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস বলেন, প্রত্যেকে নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি, কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে দেশ ততই শক্তিশালীভাবে এগিয়ে যাবে। এ সময় মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সার্জিস আলম। এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে। আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি, আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলব। ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আলাদা টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অনুসন্ধান করবেন। এর আগে শেয়ার বাজারে কারসাজি, প্রতারণা ও
মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 26 নভেম্বর দিন ধার্য করে আদালত। বন্দর নগরীতে দেশের প্রথম মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। 3টি রুটে 54 কিলোমিটার দীর্ঘ মনোরেল নির্মাণে ব্যয় হবে 25,000 কোটি টাকা। পুরোটাই অর্থায়ন করবে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত 2 বিদেশি কোম্পানি। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে চট্টগ্রামের মানুষের। শুরু হয়েছে মেট্রো রেলের আদলে আধুনিক মনোরেল নির্মাণের তোড়জোড়। চট্টগ্রামে 54 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করতে যাচ্ছে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়াসকম পেনিনসুলা কনসোর্টিয়াম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ। অর্থায়ন ও বাস্তবায়নও করবে তারা। ব্যয় হবে 25,000 কোটি টাকা। দুপুরে নগর ভবনে মেয়রের সাথে বৈঠকে সম্ভাব্যতা যাচাই, পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্মাতা দলের প্রতিনিধিরা। পরবর্তীতে যারা সরকার এসেছে তারা আলটিমেটলি গিয়ে সেটাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তো আমাদের এই চিন্তায় আমাদের থাকবে যাতে সত্যিকার অর্থে এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। তাই তো নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাবে ভারত। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু ম্যাচ শেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। প্রকাশ্যেই নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এরপর নকভি ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান। ফলে জয়ের পরও ট্রফি নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় দল। এশিয়া কাপের এবারের আসরে একের পর এক বিতর্ক দানা বাঁধে ভারত পাকিস্তান ম্যাচে। কখনো হ্যান্ডশেক বিতর্ক, কখনো ম্যাচ রেফারি ডেভিড প্রাইকফটের সরানোর দাবি, আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে অভিব্যক্তি প্রকাশ ও রাজনৈতিক বক্তব্য। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন। গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। রাজ্যটির গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে হয়েছে এই ঘটনা। রোববার মর্মন চার্চের সাপ্তাহিক প্রার্থনায় জড়ো হয় কয়েকশো মানুষ। এমন সময় গাড়ি চালিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এক বন্দুকধারী। গাড়ি থেকে নেমেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে গির্জার ভবনে আগুন ধরিয়ে দেয় ওই হামলাকারী। পুড়ে গিয়ে ধসে পড়ে দালানের একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীর সাথে পুলিশের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় হামলাকারী। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। 40 বছর বয়সী হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। রাজধানীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ও কমিটির সদস্যরা কার্যপরিধির বাইরে গিয়ে একটি হাইব্রিড মডেল দাঁড় করিয়েছে। বলেন, সকল অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে 7 কলেজের সমস্যার সমাধান হবে না। এ সময় তারা নতুন শিক্ষা কমিটি গঠন করে বাস্তবসম্মত সমাধানের পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এছাড়াও প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল অনুসরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।